নমস্কার সবাইকে। তো আজকে কাকিমা তোমার কিছু ঘটনা শেয়ার করবে আমাদের হ্যাঁ, সাথে। তো একটু বলো যে কি ঘটনা ঘটেছিল অলৌকিক, এবং ওই ঘটনার যা। সাক্ষী হিসাবে মামুনিও ছিল। হ্যাঁ, এবং বোনও ছিল ওই ঘটনার সময়। হ্যাঁ, তো তোমরা একটু বলো যে কি ঘটেছিল কি তোমাদের ঘটেছিল সাথে। দিদি, ওইটা যতটা আপনার মনে আছে বলেন। হ্যাঁ, 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 জয় জয় মা বলেন। কামাখ্যা, হ্যাঁ, জয় নেন মা কামাখ্যা, বলেন। হ্যাঁ, জয় বাবা লক্ষ্মী। হ্যাঁ, আচ্ছা, আমি বলবো আমার গুরুমা, যার যার মানে ওনার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি। তা উনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। একদিন রাত্রে আমি আর আমার মেয়ে গিয়েছি মার কাছে, যেয়ে মাঝে মাঝে বসতাম। তখন শিষ্য টিষ্য কম থাকতো। তা মা বললেন যে বস, তোরা যাবি না। আরে ঠিক আছে। তখন কটা বাজে? 9টা, 8:30, পৌনে 9টা বাজে, 9টা বাজে। তা বসে আছে, তখন মা বললো, বস, আমার কিছু কথা আছে তোকে বলি। বলে তারপরে বলতে শুরু করলেন যে মা যে কামাখ্যার মায়ের কাছ থেকে যে দীক্ষা পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন সেটাই আমাকে জানালেন সেদিন। মা তারপরে বেশি দিন আর বাঁচেননি। তা বললেন যে তখন আমার 10-11 বছর বয়স। তা এবারে কামাখ্যা এতে যেতে জলপাইগুড়ি থেকে কুচবিহার হয়ে তবে যেতে হয়, সবাই জানে। মানে তোমার গুরুমার 10-11 বছর দশ বয়স। এগারো বছর বয়স। তা উনি আমাকে বলে যাচ্ছেন রাত্রিবেলা পর পর। তা আমি বললো যে আমার তো খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু বাড়ির আত্মীয় স্বজন আমাকে কিছুতেই নেবে না। তখন আমার খুব রাগ হয়েছে। এবারে মা ছোটোবেলায় একটা বাচ্চা মেয়ের সাথে খুব খেলতো। সেটা সবাই জানতো না, একটা জামুল গাছ ছিল, জামুল গাছের নিচে খেলতো। তা ওরা তো চলে গেছে। তখন মা বলছে যে আমার তো যাওয়ার ইচ্ছা ছিল, বাচ্চা তো, তা আমাকে নিল না। বলে, তুই যাবি? বলে হ্যাঁ। বলে মায়ের হাতটা ধরলো মেয়েটি। ধরার পরে এবারে কুচবিহারের যে ট্রেনটা, মা দেখছে নিমেষে ওই ট্রেনে যেয়ে বসে পড়েছে। এবং আত্মীয় স্বজন যেখানে আছে বসেছিল, আত্মীয়রা, মাসি টাসিরা, ওই পাশেই যে বসেছে, ওরা তো মানে দেখে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, তুই আমাদের সাথে কি করে এলি। মানে ভাবতে পারছে না যে, মানে ভূত দেখার মতো দেখছে। যাই হোক, তারপরে ওটা নিয়ে আর করলো না, ওরা তো চলে গেল কামরূপ সবাই মিলে। যে তারপরে পরের দিন ওরা উঠেছিল একটা কোয়ার্টারে, র্যাঙ্কিং করা ঘরে, যেটা ওদের পিডাব্লিউডি ইয়ে ছিল, কোয়ার্টার ছিল। যাওয়ার পরে তো যাই হোক, পরের দিন গিয়েছে পুজো দিতে। সবাই ওই দুধ পুকুরে তখন হয়তো স্নান করতো, বহু বছর আগে স্নান করতো। মাও নেমেছে। মা তখন ফ্রক পরে। এবারে স্নান করতে নেমে দেখছে মার ফ্রকটা, আত্মীয় স্বজন দেখছে ফ্রকটা উপরে ভাসছে আর মা নেই। এবারে তো উপরে কান্নাকাটি পড়ে গেছে, ভাবছে ডুবে গেছে। মা তখন মার অভিজ্ঞতা বলল যে আমি তো নিচে নেমে এসেছি, দেখছি চুন সুরকির, সেই আগেকার সুরকি বাঁধানো পথ, একটা মন্দির, তারপরে দেখলেন যে মা আর কি, যে স্বয়ং যে মা কামাখ্যা, উনি এলেন। এসে মাকে স্নান টান করিয়ে, রেশমি কাপড় পরিয়ে, তারপরে হাতে শাঁখা সিঁদুর সমস্ত পরিয়ে মাকে দীক্ষা দিল। দীক্ষা টিক্ষা দেওয়ার পরে হাতে, এক হাতে হচ্ছে মোহরের একটা ছোট্ট ঘর, আর এক হাতে ত্রিশূল, এই দিয়ে আরও টুকিটাকি অনেক কিছু দিয়েছে, দিয়ে মাকে ছেড়ে দিল। মা অটোমেটিক একদম ওই দুধ পুকুরের উপরে উঠে ভেসে উঠলো। আর ওখানকার যে সেবায়েতরা দৌড়াদৌড়ি করে এসে মানে মাকে ছো মেরে দৌড়া, তো বুঝতে পারছে একটা কিছু ব্যাপার, তুলে নিয়েছে। এবার আত্মীয় স্বজন ধরবে কি, তার আগে ওরা তুলে নিয়ে দৌড়েছে মন্দিরে। যাই হোক, কিন্তু মার হাতে ওগুলো ধরাই ছিল সবই। দিয়ে টিয়ে তারপরে সেই রাত্রিবেলা তখন আবার সেই ইয়ে করে কোনো মতে ওদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে প্ল্যাঙ্কিং করা যে ঘরটা, কাঠের ঘরটা, ওখানে চলে এলেন মা। হ্যাঁ, মা তখন বাচ্চা। এসে মার তখন অসীম একটা শক্তি মার মধ্যে কাজ করলো। ওই যে প্ল্যাঙ্কিং করা ঘরটা, ঘরের নিচে বোধহয় বাজে জিনিস ছিল, মা নিজে খুঁড়তে শুরু করলো ওখানটা। খুঁড়ে ভিতর থেকে সমস্ত কঙ্কালের মানে ইয়েগুলো বার করলো, হাড়গোড় বার করলো, করে বাড়িটাকে ঠিকঠাক মানে ইয়ে অনেক কিছু করে টোরে দিয়ে, তারপরে তো ওরা আর থাকলো না ওখানে। মাকে নিয়ে কোনো মতে টানতে টানতে জলপাইগুড়িতে নিয়ে চলে এলো। বুঝতে পারছে যে কিছু একটা ঘটছে, আরও লোকজন জড়ো হবে। তার আরেকটা জিনিস হচ্ছে, এটা নিয়ে বিশাল একটা মানে ভাইরাল হয়ে যাবে ব্যাপারটা, এটা নিয়ে তখনকার লোকজন তো একটু ভয় পেয়েছিল। তারপরে মা ওগুলো নিয়ে এসে বাড়িতে রেখে ওই মার পুজো শুরু হলো। মানে মা সেই যে পুজো শুরু করে দিলেন, এই থেকেই আর কি মা চলছে। আচ্ছা, তোমার কাছে তো তবে ছবিও আছে বলে, তাই না? হ্যাঁ, ওই মায়ের ছবিও আছে, এই হ্যাঁ, মূর্তিটা নিয়ে উঠেছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মূর্তিটা নিয়ে ছবিটা কি উঠেছে। এখন আছে তোমার কাছে? তাহলে অল্প ছোট দর্শকদের একটু আছে। দেখালে
তাহলে বুঝতে পারবে দর্শকরা যে না ইয়ে ঠাকুমার ছবিটা আছে তোমার কাছে? ওই যে সঙ্গে একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি হ্যাঁ দিয়েছিল। ওটাই বলছি যে ওই একটা মূর্তি নিয়ে উঠেছিল বলেছিল হ্যাঁ। জল থেকে। হ্যাঁ, অনেক কিছু দিয়েছিল সেই সময়। গ্যালারির মধ্যে তুমি বলতে থাকো, ও ও খুঁজুক, হ্যাঁ। খুঁজে পেলে। তো যাই হোক, হুম। মা এসেই এলেন, জলপাইগুড়িতে শুরু হলো। এবং সেই সময় মার অসীম ক্ষমতা, মানে ওইটুকু বাচ্চা মেয়ে, মা তখন মানে যাকে যা দেখে বলে দিচ্ছে সেটাই আর কি, মানে ঠিকঠাক এতই মানে পাওয়ার পেয়ে গেছিলেন। কিন্তু ওনার যে গুরুদেব, ওনার যে আচ্ছা, আগে দাঁড়াও এক মিনিট, হ্যাঁ তুমি বলতে থাকো। হ্যাঁ, যাই হোক, মা তখন তখন মাকে আমি বললাম, মা তোমার যদি আর কিছু গল্প থাকে বলো না। মা ঝপ করে রেগে গেল, রেগে যা বলছে কি, আমার জীবনে এগুলো গল্প নয় রে, এটা আমার জীবনের অনেক সত্যি ঘটনা, আমার জীবনে যা ঘটেছে আমি তোকে জানালাম। এরপরে যাই হোক, আর সেভাবে আর সময় হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, 9টা, তখন 9:30 বাজে। তা সেই মা তারকেশ্বরেও চলে এসেছিলেন তখন ছোটোবেলায়, অনেক ছোটোবেলায়। তারকেশ্বরে পথ হারিয়ে কী করে জানি তারকেশ্বরে চলে এসেছিলেন। এবং তারকেশ্বরে এসে যে ওখানকার যে পুরোহিত, উনি মাকে রেখে দিয়েছিলেন। তখন মা অনেক ছোট। সকালবেলা উঠে মা ফুল টুল তুলতো, তারপরে মন্দির পরিষ্কার, তারকেশ্বরের মন্দির পরিষ্কার করতো। এবার মন্দির পরিষ্কার করতে এসে দেখতে একটা ছোট্ট বাচ্চা ওই মন্দিরের মধ্যে আর কি ঠাকুরের সামনে শুয়ে হাত পা নেড়ে হাসছে। মা তখন ঠাকুরমশাইকে বললেন যে এরকম একটা বাচ্চা ওখানে আছে। তখন ঠাকুরমশাই বুঝতে পারলো যে এ তো সাধারণ মেয়ে নয়। বলে, আমরা সারা জীবন পুজো করে যা পাইনি, তার মানে তুই সেটাই দেখেছিস, মানে ওটা হচ্ছে মহাদেবের শিশু রূপটা। তারপরে তো যাই হোক, হারিয়ে যাওয়ার পর তখন তো আর এত কিছু ছিল না, বাড়ি থেকে তো প্রচণ্ড খোঁজাখুঁজি চলছে রেডিওর মাধ্যমে। তখন এইখান থেকে রেডিওর মাধ্যমে মার মার কথা বলা হলো যে এরকম একজন বাচ্চা এখানে আছে, আপনারা যদি মানে মনে হয় তাহলে নিয়ে যাবেন আর কি। আর ওইদিকেও বাড়ির থেকেও সমানে মানে অ্যাড দিচ্ছে রেডিওতে। তারপরে তো এসে মাকে নিয়ে গিয়েছিল এখান থেকে। 6 মাস মতো মা ছিল ওখানে তারকেশ্বরের মন্দিরে, এবং তারকেশ্বরের মন্দিরে সেবা করে গিয়েছিলেন। তখনও মা ছোট বাচ্চাই। আচ্ছা, তারপরে উনি বাড়ি ফিরেছিলেন নাকি? হ্যাঁ, তারপরে বাড়িতে নিয়ে গেছিল বাড়ির লোকজন এসে, মানে মা হঠাৎভাবেই হ্যাঁ। বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গেছিল ওইখানে। ফটোটা পেয়েছো? হ্যাঁ। এই যে এই ফটোটা একটু দেখিয়ে দাও, দাও আমাকে, দাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো দর্শক বন্ধুরা, এই মা লক্ষ্মী, তাই তো? হ্যাঁ, মা লক্ষ্মী মূর্তিটা নিয়ে উনি উঠেছিলেন জল থেকে। হ্যাঁ, মানে এবং তখন রাস পূর্ণিমার দিন বিরাট করে এই পুজোটা হয়। এবং এটা হচ্ছে মানে সোনা দানাও ছিল অনেক, তাই তো? হ্যাঁ, তার গায়ে সোনা দানা ছিল। আচ্ছা, না। আর তারপরে কি বলছিলে গুরুদেবের ব্যাপারে, ওনার গুরুদেবের ব্যাপারে? আচ্ছা, মায়ের তো প্রচণ্ড শক্তি ছিল, যে যা বলতো সঙ্গে সঙ্গে হতো, আসন টাসন কিছু লাগতো না। কিন্তু মা তারপরে যাই হোক, নিমতলা ঘাটের একজন, তারপরে মা যখন একটু মানে বড় হলো, নিমতলা ঘাটের একজন আর কি তান্ত্রিক মার হচ্ছে গুরুদেব, সেটা মা জানতে পারলো। মা জানতে পেরে এই নিমতলা ঘাটে এসেছিল। এসে যাই হোক ওনার গুরুদেবকে খুঁজে বার করেছিলেন, বার টার করে যাই হোক সেখান থেকে দীক্ষা টিক্ষা নিলেন। দীক্ষা নিয়ে তখন মাকে বলল যে তুমি যদি এইভাবে থাকো, তোমাকে তো পাবলিক মানে করবে না, থাকতে দেবে না। তার খাওয়া দাওয়া মানে অনেক ভক্তরা আসতো এবং লাইনও পড়ে যেত, বিশাল লাইন, মানে মার খাওয়া দাওয়া সম্পন্ন বড় বড় ভক্তরা আসতো। তারপরে সেই মাকে একটা যাই হোক জড়িবুটি করে দিয়েছিল। বিশাল ব্যাপারটা, যে আসনে না বসলে মা কিছু বলতে পারবে না, মাকে এইভাবে আর কি থামিয়ে দিলেন। নইলে মা হয়তো আরও নিজের উপরে আর কি কন্ট্রোল রাখতে পারতেন না, পাবলিক আর কি ডিস্টার্ব করতো। তাই উনি আজকে নেই, কিন্তু যাওয়ার আগে এই কথাগুলো অনেকটাই আমি জানতাম না যে মা 1 মাস বাদে আর থাকবেন না। তাই জন্য সেদিন হয়তো আমাদের জোর করে বসে বলছে আমার কিছু কথা আছে তোকে বলে যাই, সেই আর কি সেইটুকুই আমি বললাম। আচ্ছা, এটাও দেখাতে পারো। হ্যাঁ। এটা হচ্ছে আসল ওখানের মূর্তিটা, আরো অনেক ঠাকুর আছে, এইটুকুই
হ্যাঁ, এটা কোথাকার মূর্তি? এটা হচ্ছে ওনার ওনার আশ্রম মানে ওনার মন্দির, তাই তো? মন্দিরে। কামাখ্যা মায়ের আসন। আচ্ছা, মানে কাকিমার যিনি গুরুমা ওনার আর কি মন্দির, এইটা হচ্ছে ওনার মায়ের আর কি কামাখ্যা মায়ের মূর্তি, তাই তো? এবং খুবই জাগ্রত, মানে এই এই যে না দেখেছে সেই সময় মাকে আর এই মূর্তি সহ কেউ বুঝতে পারবে না যে তার মহিমা কি। আজও আমরা মানে প্রতিটা মুহূর্তে ওনাকে ফিল করি, প্রতিটা মুহূর্তে। সেদিন যখন আমার মেয়ে এর মধ্যে একদিন মা যখন অসুস্থ, মেয়ে যখন অসুস্থ হলো, আমি মাকে মানে আপ্রাণ স্মরণ করে এবং বাবা লোকনাথকেও আমি স্মরণ করি, কিন্তু আমি হেল্প পাই। আচ্ছা, প্রথম যখন ওই ভিডিও দেখছিলে তখন তো মানে মনে হয়েছিল মাই বোধহয় পাঠিয়েছে, তাই তো? মানে যোগাযোগটা আর কি। যোগাযোগটা, হ্যাঁ, হঠাৎ মানে করে আমি ওটা- শাস্ত্রীদের সাথে যে আমার যোগাযোগটা হলো মানে অদ্ভুত। আমি তখন মা যখন চলে গেলেন আমরা খুব অসহায় ফিল করেছিলাম, কারণ মা আমাদের জীবনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটার মধ্যে যদি 3-4 দিন না দেখা হতো বা 7 দিন, আমি যেহেতু সার্ভিস করতাম যেতে পারতাম না সবসময়, কিন্তু মা প্রতিটা মুহূর্তে আমাদের খেয়াল রাখতেন। আর ওনার এত পাওয়ার ছিল, কোনো বিপদ আসার আগেই উনি ঠেকিয়ে দিতেন এবং ডেকে পাঠাতেন। তা যখন আমি খুব মানে ভেতরে কষ্ট পাচ্ছিলাম বারাসাতে এসে, যে আজ তো আমার কেউ নেই, যতই হোক মা বাবাও চলে গেছেন, মাও চলে গেছেন, গুরুমাও নেই, তখন যেভাবেই হোক আমার এই ইউটিউবের মাধ্যমে শাস্ত্রীর সঙ্গে মানে আমাদের যোগাযোগটা হলো। এবং আজকে আমি বলছি, কলকাতায় যদি আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু আপনজন যদি কেউ থাকে মনে হয় এইখানেই আমার ওনারা রয়েছে। এর থেকে বেশি কিছু, আজকে আমার মেয়ের জীবনটাও উনি ফিরিয়ে দিয়েছেন, এর থেকে আর বেশি কি বলবো। এবং আজকে কাকিমা এসছে বোনকে নিয়ে আমাদের বাড়িতে, তো এটাই মনে হয় মানে মায়ের ইচ্ছা ছিল। হ্যাঁ, এটাই মনে হচ্ছে মায়ের ইচ্ছা ছিল। এবং মা সেদিন রাত্রিবেলা আমাকে আরও হয়তো অনেক গল্প করেছেন, আরও টেনে বসাতেন। মানে আমি তখন মাকে বলেছিলাম, মা এই কথাগুলো আগে বলোনি কেন, তাহলে তো আমি লিখে নিতে পারতাম। কিন্তু তারপরে আর সুযোগ পাইনি, মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছিলেন। তখন মাকে নিয়ে আমরা ব্যস্ত সবাই মিলে ভুলে গিয়েছিলাম ব্যাপারগুলো, যে এই ঘটনাগুলো আমাদের মানে জানা দরকার। একটা মানুষের জীবনের যে এত বড় বড়, উনি তো সাধিকা ছিলেন, বিশাল বড় সাধিকা ছিলেন, কিন্তু সেটা কেউ জানতে পারেনি। খুব ক্লোজ যারা, তারাই বুঝতে পেরেছিল যে উনি অপার। উনি শুধু বলতেন, পৃথিবীতে যদি তুমি সৎ হও তাহলে হবে না এমন কোনো ঘটনা নেই, তোমাকে নিয়মে চলো, তোমার সব কিছু হবে। উনিই আমাকে পথ দেখিয়েছিলেন। আচ্ছা, ওনার বোধহয় সংসার উনি করেছিলেন না? হ্যাঁ, সংসার করেছিলেন, হ্যাঁ। কিন্তু সংসারের থেকেও না থাকার মতোই। উনি সবসময় ভক্তরা সবসময় ঘিরে বসে থাকতেন। সবসময় মন্দিরে থাকতেন এবং ভক্তরাই ঘিরে ঘিরে থাকতেন ওনাকে। মানে সাধনার মধ্যে উনি থাকতেন। সাধনার মধ্যে থাকতেন। এবং আমাদের যে বড় বড় বিপদ, উনি ঠিক এই শাস্ত্রীজির উপর দিয়ে যেমন সমস্ত ঝড়গুলো যাচ্ছে দেখছি, ঠিক ওনার উপর দিয়ে এই ঝড়গুলো যেত। আমাদের মতো ভক্তদের যে ঝড়গুলো উনি মানে নিজে পেতে নিতেন, যার জন্য ওনারও শরীর মাঝে মাঝে সুস্থ থাকতো না, কিছুদিন বাদে আবার হয়তো ঠিক হতো। তবে নিজের প্রতি কোনো ইয়ে ছিল না, উনি যখন কোনো ভক্তের জন্য করতেন তখন জীবন দিয়ে উনি করতেন। তা যাই হোক, এইরকম গুরুমা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এখনও ভাবি যে এই মানে গুরুমা আর হয়তো পাবো না কোনোদিন, তবে শাস্ত্রীজিকে পেয়ে আমরা অনেকটা শান্তিতে আছি। প্রত্যেকটা বিপদ আমরা কভার করে করে যাচ্ছি। আচ্ছা, গুরুমার ব্যাপারে যতই বলবে মনে হয় শেষ হওয়ার না, মানে না, অনেক শেষ হওয়ার ঘটনা, না। তাই তো? অনেক ঘটনা, অনেক মানে ঘটনা। আমার জীবনের আরো অনেক ঘটনা গুরুমার। মানে উনি ডেকে আমাকে বলে দিতেন আমার কি কি হবে, তুই এগুলো আগের করে যা। থেকেই মানে আমরা জেনে যেতাম আর কি কি উনি হবে ডেকে না নিতেন হবে। আমাকে ডেকে নিতেন, বলতে এই করতে হবে। ওনার অনেক তান্ত্রিক প্রক্রিয়া ছিল, সঙ্গে সঙ্গে আমি আর কি ওগুলো আমাকে দিয়ে করিয়ে নিতেন। এবং সঙ্গে উনি থাকতেন, কিছু কিছু কাজে উনি সঙ্গে থাকতেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইমে উনি থাকতেন, প্রোটেকশন দিয়ে গেছেন। এবং অনেক কাজ করতে পাঠাতেন, যতক্ষণ না আমি ফিরতাম উনি মন্দির ধরে বসে থাকতেন। এই রকম গুরু আমি বলবো যে জানি না যে আর কেউ পেয়েছে কিনা। খুবই দুর্লভ, মানে এই আরো এই খুব সময়ে দুর্লভ, দাঁড়িয়ে। হ্যাঁ, খুব দুর্লভ, যে কিনা জীবন দিয়ে আমাদের রক্ষা করে গেছে। হ্যাঁ। তো ধন্যবাদ এত কিছু জানানোর জন্য।
এবং আবার আশা করবো কাকিমা আবার আসবে, তখন হচ্ছে গুরুমার ব্যাপারে আরও জানবো অনেক কিছু। হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকলো।